প্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো গরিবের রাজনীতি চর্চা এবং রাষ্ট্রচিন্তা প্রতিদিন যা করে থাকি সেই বিবেচনায় আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি দু চারটি কথা বলার জন্য। অনেক কথা, অনেক প্রশ্ন, ইদানিং আবার আমাকে অনেকে রিকোয়েস্ট করে আপনি কিছু বলেন এই বিষয় সেই বিষয়, উপদেশ দেয় বা সাজেশন করে। কিন্তু আমি যে ওই আমার মতো আমার মন চায় তো করি, মন চায় যে সাবজেক্ট নির্ধারণ করি সেই সাবজেক্টে কথা বলে থাকি। ইদ্রিস বাহাদুর ওয়াচিং, একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী পিরোজপুর জেলার। তো আমি যে কথাটা বলতে চাই যে সেটা হলো যে আজকের বিষয়টা আর কি, সেটা হলো যে দেখুন আমরা একটা, আমি কি বলবো বলেন, আমি বলতে পারি যে আমরা একটা ক্রান্তিকালের মধ্যে আছি। আসলে তো আমরা সবসময় ক্রান্তিকালের মধ্যেই আছি। আর যারা আমরা হতদরিদ্র প্রান্তিক গোষ্ঠীর মানুষ, তাদের তো ক্রান্তিকাল মানে তাদের গলার মালা। ক্রান্তিকালই হলো আমাদের আসল। সে যাই হোক, সে সব প্রসঙ্গে গিয়ে লাভ নাই। তো যে প্রসঙ্গে আজকে আসছি সেটা হলো যে আমাদের একজন সরকার, আমাদের বর্তমানে যে সরকার আছে সেই সরকারের একজন উপদেষ্টা, অত্যন্ত তরুণ, কেএম জাকির হুসাইন ইজ ওয়াচিং। তো সেই উপদেষ্টা খুব তরুণ এবং এই যে 5ই আগস্টে পট পরিবর্তন, বিপ্লব, আন্দোলন যা বলেন তার থেকে উঠে আসছে অনেকগুলি ছেলেরা, তরুণ রাজনীতিবিদ বলেন, তরুণ আন্দোলনকারী বলেন। তা আমি এর মধ্যে তাকে খুব পছন্দ হয়েছিল দেখে টেকে। আমি তো চিনি না কাউকে, আমার চেনার সেই সুযোগ সৌভাগ্য দুর্ভাগ্য কোনোটাই আমার নাই। তো এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে বেশ ভদ্র, শান্ত, হ্যাঁ। এবং পরবর্তীকালে দেখলাম বেশ কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইছে এবং উপদেষ্টা হয়েছে। তো স্বাভাবিক, এবং বেশ মৃদু স্বরে কথা বলে এবং কিছুটা আমার ধারণা বেঠিক হতে পারে, কিন্তু আমি ধারণা করেছিলাম যে শান্ত, ভদ্র এবং বেশ ভালো হবে ছেলেটা। কিন্তু কপাল পোড়া, কপাল পোড়া আমার, যে এখন যা দেখছি তাতে এই ছেলেটার লক্ষ্য কি, এই ছেলেটার টার্গেট কি? আসিফ ভুইয়া নাকি সজীব ভুইয়া এরকম হবে, মুরাদনগর কুমিল্লায় বাড়ি। তাতে আমি এখন দেখলাম এই 8 মাস বা 9 মাসে যে এই ছেলেটার লক্ষ্য হইল ওই সেই গানের মতো। কোন গানটা? যে জীবন যৌবন ডেইলি ডেইলি আসে না। তার যে কাজকর্ম তা দেখিয়া মনে হইল যে সে তার জীবনের লক্ষ্য বা তার টার্গেট, তার মিশন, তার ভিশন হলো যে জীবন যৌবন ডেইলি ডেইলি আসে না, অতএব যা করার এখনই করতে হবে। তারপরের এই 8 মাসের ইতিহাস তো আপনারা সবাই জানেন, না জানার কথা নয়। আমার যদি আর একটা মোবাইল থাকতো আমি দেখাতে পারি, আর দেখানোর দরকার পড়ে না। যে সর্বশেষ কথাটা হলো তার পিতা স্থানীয় সরকার পরিষদের মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স নিয়েছে। তারই ছেলে এই উপদেষ্টা আছেন, মন্ত্রী। উপদেষ্টা মানে মন্ত্রী। তাহলে কি দাঁড়ালো? যে একজন মন্ত্রী বা উপদেষ্টা তার শিক্ষক পিতার হাতে ঠিকাদারি লাইসেন্স তুলে দিয়েছে। এভাবে তো বলা যায়, এ তো বললে বাড়িয়ে কথা বলা হবে না। তো এর আগে তার কয়েকদিন আগে তার এপিএস মোয়াজ্জেমকে নিয়ে অনেক কথা ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো শেষ পর্যন্ত। কিন্তু কেন সরিয়ে দেওয়া হলো সেটা বলা হলো না। এর আগে ওয়াসায় এক কাগজে 200 থেকে 300 লোকের নিয়োগ বাণিজ্য। এছাড়া দুবাইতে নাকি এজেন্ট আছে শুনেছি, দেখি নাই, ভালো তথ্যও নাই। কিন্তু পরে দেখলাম অনেক শোনা কথাই পরে হয়, বাস্তবে রূপ নেয়। তো দুবাইতে নাকি একজন লোক বসেই আছে এর পক্ষে টাকা নেওয়ার জন্য। সে আবার টাকায় নেয়, ডলারে নেয়। এটা স্বাভাবিক, আজকাল তো আর আগের মতো নাই। যে একসময় ছোটবেলায় শুনতাম যে ঘুষ, বড় মাছ, বড় কুমার, মিষ্টি কুমার ঘুষ দেওয়া হয়, বড় বড় ভালো ভালো জিনিস। এখন সেই জায়গাটায় তারপরে আসলো টাকা, এরকম ডলারে আসছে। এটাই স্বাভাবিক। পরিবর্তনের হাওয়া বইছে সারা পৃথিবীতে। বাংলাদেশ তো কোনো দ্বীপ না, বিচ্ছিন্ন দ্বীপ না, বাংলাদেশও একটা দ্বীপ। এখন
তারপর শুনলাম যে সিটি কর্পোরেশনগুলিতে কাউন্সিলর নিয়োগের জন্য মহাখালী একটা অফিস নিছে তার বন্ধু, সেখানে বৈশা তা আর্থিক লেনদেনের বিনিময়ে কাউন্সিলর নিয়োগ করা হবে। মানে দুর্নীতির যেখানে আছে সেখানে এই যে আমি যাকে ভালোবেসেছিলাম, ভালো মনে করেছিলাম, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা কিছু একটা হবে, নাম তো অনেক বড় নাম। ইদ্রিস বাহাদুর আমার গানের যে লাইনটা সেইটা একটু সংশোধন করেছে, যে যৌবন জোয়ার একবার আসে চলে গেলে আর আসবে না, এইরকম আর কি। যাই হোক, একই কথা, একই কথা বাহাদুর সাহেব, একই কথা। তো ঠিক আছে, এখন এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। যাকে ভালোবাসি সে গণেশ উল্টাই দেয়, ভালোবাসতে গেলে গলে। এখন এইটা ভিন্ন রূপ নিছে। কি রূপ নিছে? যে পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বকনিষ্ঠ দুর্নীতিবাজ হিসাবে আখ্যায়িত করা যায়। তার যা বয়স আর তার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ, তাতে তাকে সর্বকালের সর্বকনিষ্ঠ দুর্নীতিবাজ। এইটা কি কাম্য ছিল? কাম্য ছিল না। শুধু তাই না, আরো খবর আছে কি, যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনটা, এই যে শব্দটা বৈষম্য বিরোধী আন্দোলন, এটা আমরা ভুল বুঝছি। আসলে এই আন্দোলনটা ছিল এরকম যে আওয়ামী লীগের লুটপাটের যে বৈষম্য, তার বিরুদ্ধে আন্দোলন। মানে এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন এবং 5ই আগস্ট ঘটিয়েছেন, তাদের ওই বৈষম্য আন্দোলনের ব্যাখ্যা, বৈষম্য বিরোধীর ব্যাখ্যা এভাবে করা যায় যে বৈষম্যটা কিসের? কোটা না, চাকরি না, সুশাসন না, ন্যায় বিচার না, মানে সুশিক্ষা না, এসব জন্য। কি জন্য? আওয়ামী লীগের লুটপাটের বৈষম্যের আন্দোলন। অর্থাৎ তারা একারা লুটপাট করবে তা হবে না, আমাদেরও লুটপাটের সমতা আনতে হবে। সেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন কেন বলছে মানুষ? মানুষ দেখছে যে যে হারে লুটপাট হচ্ছে, তাতে আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন, তবে আমরা ভুল বুঝতে পারছি। এই হলো পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি। তো এইটা যদি হয় তাহলে আমরা কি আশা করতে পারি? এবং আবার দেখছি যে নতুন যে দল, সবাই তো আর উপদেষ্টা নাই এই আন্দোলনকারীদের মধ্যে, এরা একটা নতুন দল গঠন করছে। সেই নতুন দলে দরবেশ নামের এক ভদ্রলোক, আনবির না তানবীর দরবেশ, বেশ একেবারে ক্রেতা দুরস্ত দরবেশ, অলি আউলিয়া, তার বিরুদ্ধে 400 কোটি টাকার অভিযোগ এবং তাকে পদ অব্যাহতি দেওয়া হয়েছে। আরো একজন এপিএস, এই যে দুর্নীতিবাজ উপদেষ্টাদের এপিএস, তাকেও নাকি অব্যাহতি দেওয়া হয়েছে, এপিএস। তো এ হচ্ছেটা কি? সব মিলিয়ে হচ্ছেটা কি? এবং সেই গ্রামে যাদের বাড়িঘর নাই, তারা এখন প্রাডো গাড়িতে চড়ে 8 মাসের মাথায়, তাই না? 8 মাসের মাথায় যারা নিজেরাই বলেছে যে আমাদের গ্রামে বাড়িঘর নাই, ভালো ভাঙ্গা বাড়িটা আমাদের, ভাঙ্গা ঘরটা আমাদের, কিন্তু এখন দেখা গেল তারা প্রাডো গাড়িতে চলে। এই এক মানে আওয়ামী লীগ, ধরে নিলাম আওয়ামী লীগ লুটপাট করছে এবং কিছু যে করে না তাও না, কিন্তু আওয়ামী লীগের দাদা, আওয়ামী লীগের দাদা, এবং এই আন্দোলনটা ছিল যে লুটপাটের বৈষম্য নিয়ে, এবং তারা সেটা বজায় রাখতে পারছে এবং পারবে। কারণ 8 মাসে তারা আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে। তো এরা চাইছে যে ইউনূস সাহেব আরো কিছুদিন থাকুক, 5 বছর বা 10 বছর। তাহলে তারা কোথায় চলে যাবে সেটা আমি অনুমান, আমি কোনো আকাশ বিজ্ঞানী না যে আমি সেটা বলতে পারবো, বলতে পারার ক্ষমতা আমার নাই, বা সেই জ্ঞান বুদ্ধিও আমি নাই। আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম রিপন, পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার যুবলীগের নেতা, সাবেক ছাত্রলীগ সভাপতি, আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার পিতা বীর মুক্তিযোদ্ধা, থানা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি নূর মোহাম্মদ সাহেবের ছেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিনুল ইসলাম, ফরহাদ হোসেন তালুকদার ফ্রম কাটার, অনেকে এসেছেন। তো ওই কথাগুলি বলি, যেটা হলো যে মূল কথায় ফিরে আসি, সেটা হলো যে বৈষম্যটা কিসের বৈষম্য বিরোধী আন্দোলন? লুটপাটের বৈষম্য, এবং সেটা তারা ছাড়িয়ে যাচ্ছে। এখন ইউনূস সাহেবকে চায়, অর্থাৎ অনেকে মনে করে এখন প্রায় বৈশাখ মাস, কয়েকদিন পরে জ্যৈষ্ঠ মাস, অলরেডি কাঁঠাল পাকে পাকে ভাব। তো অনেকে মনে করে যে ইউনূস সাহেবেরকে ক্ষমতায় রাখতে চায় দেশের জন্য না, দেশের ভালোর জন্য না,
অর্থাৎ ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল রেখে খাবে, ভাঙবে কাঁঠাল। এখন ইউনূস সাহেব এটা বুঝলে ভালো, আমরা বুঝলে তো লাভ হবে না। ইউনূস সাহেবকে বুঝতে হবে যে কেন তারা তাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে না। ইউনূস সাহেবের মাথায় কাঁঠাল খাবে। জ্যৈষ্ঠ মাস আসতেছে, এর আগেই বৈশাখে কাঁঠাল পাকে যাবে, বৈশাখ চলে। তো এই পরিস্থিতির মধ্যে আমরা আছি, অর্থাৎ আমাদেরকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই, পরিত্রাণ পাওয়ার আপাতত কোনো উপায় নাই। নাগরিক হিসেবে দেশের মানুষ স্বস্তিতে আছে, কারণ কথা বলছে না। কথা না বলে থাকাটা তো একটা নীরবতা। এই নীরবতার একটা সুযোগ সন্ধানী গ্রুপ নিবে না, নিচ্ছে। এছাড়া আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আমার তো ব্যাংক অ্যাকাউন্ট দেখার দরকার পড়ে না, তাদের প্রায়ও গাড়িও আমার দেখার দরকার পড়ে না, আমি থাকি গ্রামে গঞ্জে। কিন্তু আমি তাদের 5ই আগস্টের আগের চেহারা আর এখনকার চেহারার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। তাদের ভুঁড়ি বেড়ে গেছে, তাদের এই গালের চাকচিক্য বেড়ে গেছে, স্কিন শাইনিং। হোয়েন স্কিন ইজ শাইনিং, কখন চামড়া চিকচিক করে এটা বোঝা যায়, বুঝতে পারা যায়। যারা দেহ ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান রাখে বা ভাবে, তারা বুঝতে পারবে যে কখন একটা মানুষের স্কিন শাইন মানে চিকচিক করে, চকচক করে, বুঝতে পারছে কোন পরিস্থিতিতে করে। অর্থাৎ পাঠ্যপুস্তক ছাপার টাকা, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, কমিশনার, জনপ্রতিনিধি, এই যে জনপ্রতিনিধিদের নির্বাচন হবে না শোনা যাচ্ছে, যে জনপ্রতিনিধিদের নির্বাচন হবে না, সিলেক্ট হবে বা মৌলিক গণতন্ত্র হবে, তাই না? এটার কারণ কিন্তু টাকা। অর্থাৎ যখন আপনি ইলেকশন ছাড়া নির্বাচিত হতে পারবেন না, নিয়োগ প্রাপ্ত হবেন, তখন টাকা দিবেন, মোটা অঙ্কের টাকা। অর্থাৎ মোটা অঙ্কের টাকা সংগ্রহের জন্য সংস্কারের পথে হাঁটছে বাংলাদেশ, মোটা অঙ্কের টাকা। এখন ডক্টর ইউনূস সাহেব কি অনুধাবন করেন সেটা হলো বিষয়, সেটা কি হলো বিষয়। এছাড়া ডক্টর ইউনূস সাহেবের যে মিশন, সেই মিশন এখন পর্যন্ত আমার ক্ষুদ্র মানসিকতা জ্ঞানে মনে হয় যে তিনি এখন পর্যন্ত তার ব্যক্তিগত ইমেজ বৃদ্ধি, তার ব্যক্তিগত উন্নতির শিখরে বিখ্যাত হওয়ার যে কৌশল আছে, এগুলি তিনি তার মতো করে যাচ্ছেন। আর এদিকটা ছেড়ে দিয়েছেন তাকে যারা ভালোবাসছেন, তাকে যারা ক্ষমতায় বসিয়েছেন, বা তাকে যারা এই পরিবর্তন 5ই আগস্ট ঘটিয়েছে, তাদেরকে দিয়েছেন। আজকে আমি জানি না যে এখন নাকি বিএনপির বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। আমি সঠিক তথ্যটা এখনো আমার হাতে আসে নাই, ডকুমেন্টারি আমি শুনেছি, আমি কিছুটা দেখেছি, কিন্তু ডকুমেন্ট তো একটা বলে কথা আছে, তো এখন পর্যন্ত আমার হাতে আইসা পৌঁছে নাই। হ্যাঁ, তো শুনলাম বিএনপির এক নেতার বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। তার মানে মব জাস্টিস বা ভাঙচুর, অগ্নিসংযোগের যে স্টাইলটা, সেটা কিন্তু পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। হ্যাঁ, আর একদিকে লুটপাট চলতে থাকবে, সবকিছু পুলিশ থানায় আটক থাকবে, পুলিশকে মিথ্যা মামলা বাণিজ্য দিতে হবে, তারপর ওইটার তদন্ত পুলিশ করবে না, করবে যে বাদী সে। অর্থাৎ বাদীকে আয়ের একটা সুযোগ করে দিতে হবে মিথ্যা মামলা মোকদ্দমার মাধ্যমে। ঠিক আছে, সেনাবাহিনী একটা দুদুল্যমান পরিস্থিতির মধ্যে আছে, সেটা একটা ভয়ঙ্কর সংবাদ বা শুনেছি, আমি জানি না, সত্য হওয়ার সম্ভাবনা বেশি, সেইটা বিষয়ে পরে আলাপ করব। সেনাবাহিনী, আরাকান আর্মি, চীন ন্যাশনাল ফ্রন্ট, আরসা, এইসব আরাকান রাজ্য, কক্সবাজার, পেকুয়া, সিলখালি, মুন্ডো বা মায়ানমারের মুন্ডো, এ নিয়ে একটা খেলা চলছে। অর্থাৎ সেনাবাহিনীকেও একটা ব্যস্ত করে রাখার ব্যবস্থা করা হচ্ছে বলে শুনতে পেরেছি, আমি ঠিক জানি না, সে বিষয়ে পরে বলবো বিস্তারিত। একদিন বলেছি, প্রাথমিকভাবে একদিন বলেছি। তো আমি আজকের মূল ফোকাসটা হলো যে আসিফ ভুঁইয়া যা করছেন, তাতে এত অল্প বয়সে একজন মানুষ এতটা মানে টাকার প্রতি মোহ এবং দুর্নীতির প্রতি মোহ, বা হতে পারে আন্দোলন থেকে গড়ে ওঠা, হোক সেটা যে প্রকারের আন্দোলনই হোক, সেটা আমাকে কিন্তু সত্যি সত্যি অবাক করে।
তাহলে কি তারুণ্য নষ্ট করা হচ্ছে? যেখানে বলা হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব বলছেন যে তরুণরাই আমাদের শক্তি, তরুণরাই সব পারবে, তরুণরাই সব করবে। কিন্তু তরুণরা, সেই তরুণদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা কি করছে, লুটপাট করছে, নিয়োগ বাণিজ্য, তরুণদের বাবাদের অত্যাচারে। আপনি যদি দিনাজপুর বা কুমিল্লার মুরাদনগরে খবর নেন, এই সমস্ত তরুণদের বা তরুণ নেতাদের বাবাদের অত্যাচারে সেই অঞ্চলের মানুষ অতিষ্ঠ। তো এই যদি পরিস্থিতি হয়, এই যদি হয় তরুণদের পরিস্থিতি, রাজু তালুকদার জেপি, আনোয়ার হোসেন জেপি পার্টি করে, উনি একজন প্রমিনেন্ট ফিগার, ওনার বাবা একজন সোশ্যাল ওয়ার্কার ছিল, নির্বাচিত সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী, তিনি আসছেন আমাদের সাথে। এছাড়া আছে আমিনুল ইসলাম ভাই, তারপর আছে নজরুল ইসলাম ভাই। তো যাই হোক, আপনারা সবাই সতর্ক থাকুন, সজাগ থাকুন, কারণ দেশটা, হুমায়ুন শিকদার ভাই খুবই সচেতন মানুষ এবং রাজনীতি বিষয়ে খুব আগ্রহী একজন মানুষ, দীর্ঘদিন যাবৎ আমরা একসাথে আছি। তো এই যে মানে আমাদেরকে সতর্ক, দেশটা তো আমাদের সকলের, দেশ সবাই ভেঙে যাবে এক সময়, কিন্তু আমরা থেকে যাব, আমাদের থাকতেই হবে, কারণ আমাদের বিকল্প ব্যবস্থা নাই, আমাদের আর্থিক সঙ্গতি নাই। আর তাছাড়া আমরা এই মাটি মানুষের মধ্যেই থাকি, শস্য শ্যামলা সবুজ ফসলার মধ্যেই আমরা থাকি। এই ৫-৫০,০০০ বর্গ মাইলই আমাদের একমাত্র মাস্টার মাইন্ড, আমাদের কোনো মাস্টার মাইন্ড নেই। আমাদের এই যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, লাল সবুজের পতাকা, মাটি মানুষের দেশ, বাংলাদেশটাই আমাদের দেশ। এরা সবাই ভেঙে যাবে, কেউ থাকবে না, থাকতে হবে আমাদের। জামাল উদ্দিন খান। তো সে কারণে বলছি যে আসিফ ভুঁইয়ার বিষয়টা, যদি ভাগ্য ভালো যে এখানে অন্তত ছাত্রদের মধ্যে থেকে ৫ থেকে ৭ জন উপদেষ্টা করা হয় না, তাহলে পরিস্থিতিটা কেমন হতো? আসিফ ভুঁইয়ার যে দুর্নীতির চিত্র, এবং আমাদের পিরোজপুর জেলার সাথেও কিন্তু যে দুর্নীতির, দুদকের যে মামলা, এবং পিরোজপুর জেলা যে দুর্নীতিতে বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানে গিয়েছে, সেখানেও কিন্তু আসিফ মাহমুদ ভুঁইয়ার এই যে এপিএস মোয়াজ্জেমের একটা হাত আছে। তবে সেখানে ভাগ্য ভালো, স্যালুট করি মোয়াজ্জেমকে, টাকা নিয়েছে, কাজ করে নাই। হ্যাঁ, টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু তাদের পক্ষে কাজটা করে নাই বা করতে পারে নাই। দুর্নীতি দমন কমিশন মামলা নিয়ে নিয়েছে, এটা একদম চিরসত্য। কারণ অনেক বড় বড় ফিগার, বড় বড় ব্যক্তিদের ডকুমেন্টারি থেকে আমার জানা এবং শোনা। তো এই কারণে বলছি, যদি ১০ জন থাকতো উপদেষ্টা বা ৫ জন থাকতো ছাত্র, এই আসিফ ভুঁইয়ার মতো উপদেষ্টা, তাহলে আমাদের পরিস্থিতিটা কোন দিকে হতো বা হচ্ছে না, তাই বা আমরা জানছি কিভাবে, তাই না? আজকে দেখেন, একটা বয়োবৃদ্ধ মানুষ, আসিফ ভুঁইয়ার বাবা, আমি সম্মানের সাথে বলছি, উইথ ডিউ রেসপেক্ট, নো ডাউট অ্যাবাউট ইট, একজন শিক্ষক, তাকে ধরিয়ে দিলেন ঠিকাদারি লাইসেন্স। কেন এই পিতাকে অপমান করা হলো? আসিফ ভুঁইয়ার পিতা না তো, আমাদের সকলের পিতার বয়সী, বা আমার একটু বড় ভাইয়ের বয়সী, আমি তো বুড়া, জিহাদ তালুকদার, আচ্ছা, শামীম আহসান সুমন, অনেকে আসছেন। তো আমি বলতে চাচ্ছি কি, যে একজন এই বয়োবৃদ্ধ সিনিয়র সিটিজেনকে, হোক সে আসিফ মাহমুদের পিতা, তাতে কি যায় আসে যায়? তিনি তো বাংলাদেশের সিটিজেন, একজন এক্স টিচার, শিক্ষক, তার হাতে কেন ঠিকাদারি লাইসেন্স ধরিয়ে দিলেন সন্তান? আমি তো মনে করি আসিফ মাহমুদ ভুঁইয়া, উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া, তার পিতাকে অসম্মান করেছেন, তার পিতাকে অসম্মান করেছেন। এজন্য আমাদের সকলের প্রতিবাদ করা উচিত এবং নিন্দা, ঘৃণা জ্ঞাপন করা উচিত, যে একজন সন্তান তার বয়োবৃদ্ধ শিক্ষক পিতার হাতে নিজের মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স তুলে দিতে পারে না, দেওয়া উচিত না। শিক্ষক যেমন সিগারেট তুলে দিতে পারে না ছাত্রের হাতে, পারে, সন্তানের হাতে পারে। একজন পিতা তার সন্তানের হাতে সিগারেট তুলে দিতে পারে, কিন্তু সিগারেট তুলে দেওয়াটা খুব বড় অপরাধ নয়, এটা খুবই মাইনর কেস। ধূমপান করা তেমন কোনো রাষ্ট্রের ক্ষতি হয় না, দেশে স্বাস্থ্যের ক্ষতি হয়, হেলথ ড্যামেজ হয়, এটা সবাই জানে, তারপরও করে। কিন্তু একজন সন্তান তার পিতার হাতে ঠিকাদারি লাইসেন্স তুলে দিয়েছে নিজ মন্ত্রণালয়ের, এর নাম হলো উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া। বিষয়টি আপনারা সবাই তলিয়ে দেখবেন এবং সম্ভব হলে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন,
তরুণদের কাজে লাগবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কথা যৌক্তিক হলে কাজে লাগবে, কাজে লাগতে পারে। কাঙ্গালের কথা বাসি হইলেও ফলে, অসুবিধা কি? আমার অনেকে একটা 2-3টা কমেন্টস আসছে যে আমার ভিডিও কেন আমি এডিট করি না অন্যদের মতো, আমি কেন ভালো কাপড় চোপড়ে আসি না। আরে ভাই, ভালো কাপড় চোপড়ে আসতে হলে তো দুর্নীতি করতে লাগে, আর আমাকে যদি দেয়ও আমি দুর্নীতি করতে পারবো না। রেজাল্ট শেষ পর্যন্ত আমার লস হয়েছে, এটা আমার ভাগ্য, কপাল কপাল। আর একটা হলো যে এডিট করা কি, আমার কথা শুনবেন, এডিট শুনবেন কেন? ওগুলো বড় বড় সাংবাদিকদের কাজ, বড় বড় লোকদের কাজ, বিখ্যাতদের কাজ। আমার বক্তব্যটা শুনবেন। আপনি আমার ওই এডিট করা কিনা ভিডিও, আমি কাপড় চোপড় ভালো কিনা, এগুলির কি দরকার? আমার যা আছে আমি তাই নিয়ে থাকবো। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। যা আছে তাই নিয়ে খুশি থাকেন, তাই নিয়ে কাজ করেন। কাজটা আসল, এডিট আসল না, বুঝতে পারছেন? আর কাপড় চোপড় আসল না, পোশাকে মোশাক হয় না, বুঝতে পারছেন? লোন করে কোক খাওয়ার মতো হয়, টাকা ধার আনে কোক খান, কোকা কোলা খাবেন, এরকম না, এরকম হতে পারে না। তাই আজকের মতো শেষ করছি, এবং উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়াকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, মাননীয় উপদেষ্টা, আপনি আপনার পিতাকে অসম্মান করেছেন, আপনার নিজের মন্ত্রণালয়ের ঠিকাদারি লাইসেন্স দিয়ে একটু ভেবে দেখবেন, ভেবে দেখবেন, ভেবে দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সিরাজুল ইসলাম খান, ভান্ডারিয়া যুবলীগ নেতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।